তুরস্ক বনাম ইসরায়েল, আগুনে ঘি ঢালল আঙ্কারা। আকাশ যেন ভারী হয়ে উঠছে। ভূমধ্য সাগরের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে যুদ্ধের গন্ধ। গাজায় ইসরায়েলের আগ্রাসন যখন তুঙ্গে, তখন তুরস্ক হঠাৎই বাজালো এক অগ্নিঘণ্টা। রিসেপ তাইয়েব এরদোয়ানের দেশ ঘোষণা করেছে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শেষ। কেবল তাই নয়, আকাশসীমা থেকে বন্ধ সব দরজা বন্ধ করে দিয়েছে আঙ্কারা। তুর্কি পার্লামেন্টে দাঁড়িয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাসান ফিদান যেন বজ্রপাতের মতো জানালেন, ইসরায়েলি কোনো বিমান তুরস্কের আকাশ ছুঁতে পারবে না, কোনো জাহাজ ভিড়তে পারবে না তুরস্কের বন্দরে। মুহূর্তে কেঁপে উঠল আঞ্চলিক রাজনীতি। ইসরায়েলকে কোণঠাসা করার পথে নতুন এক অধ্যায় খুলে দিল আঙ্কারা। বাণিজ্যের বন্ধ দরজা। একসময় ইসরায়েল তুরস্কের বার্ষিক বাণিজ্য ছিল প্রায় $7 বিলিয়ন। শুধু 2023 সালে এই অঙ্ক স্পর্শ করেছিল শীর্ষে। কিন্তু সেই সোনালি দরজা এখন তালাবন্ধ। আঙ্কারা স্পষ্ট বলেছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি না হলে কোনো বাণিজ্য নয়, কোনো সম্পর্ক নয়। ইতিমধ্যেই গত বছরের মে মাসে তুরস্ক আংশিকভাবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছিল। এবার সম্পূর্ণ নিষেধাজ্ঞার মাধ্যমে তারা দেখিয়ে দিল, মানবতার প্রশ্নে তুরস্ক কোনো ছাড় দেবে না। এরদোয়ানের হুঁশিয়ারি। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বহুবার গাজার যুদ্ধকে গণহত্যা বলে অভিহিত করেছেন। তিনি নেতানিয়াহুকে তুলনা করেছেন হিটলারের সঙ্গে। সেই তুলনা শুধু শব্দের খেলা নয়, বরং বিশ্বকে এক অশুভ স্মৃতি মনে করিয়ে দেয়া। আঙ্কারার ভাষায়, যদি ইসরায়েলকে এখনই থামানো না যায়, তবে একদিন তুরস্ক ইসরায়েল সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে। সিরিয়ার ছায়া। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সিরিয়ার আকাশেও জমে উঠছে কালো মেঘ। ইসরায়েল সেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, আর তাতেই উদ্বিগ্ন আঙ্কারা। তুরস্কের জন্য সিরিয়া শুধু একটি প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্ন। কারণ সিরিয়ায় ইসরায়েলের দখলদারি মানে তুরস্কের সীমান্তে নতুন অশান্তি। বিশ্লেষকরা বলছেন, এবার আঙ্কারাকে বাধ্য হয়ে প্রতিরোধের পথে হাঁটতে হবে, না হলে পরিস্থিতি গড়াবে ভয়ঙ্কর রূপে। ঐতিহাসিক মোড়। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সম্প্রসারণ থামাতে তুরস্ক হয়ে উঠছে এক ঐতিহাসিক বাধা। তেল আবিবও সেটা বুঝে গেছে। তারা জানে ইরান শক্তিশালী বটে, কিন্তু আঞ্চলিক প্রভাবের দিক থেকে তুরস্কই বড় হুমকি। ভূমধ্য সাগর থেকে সিরিয়া, ককেসাস থেকে ইউরোপ, তুরস্কের অবস্থান ইসরায়েলের আগ্রাসনকে থামানোর মতো বিশাল দেয়াল। আঙ্কারা তাই আজ দাঁড়িয়ে আছে এক নাটকীয় মোড়ে। ইসরায়েলকে বাণিজ্যের দড়ি কেটে বিচ্ছিন্ন করেছে, আকাশ ও সমুদ্রপথ বন্ধ করে দিয়েছে। আর সিরিয়ার প্রান্তর থেকে গাজার ধ্বংসস্তূপ, সবখানেই তুরস্কের প্রতিরোধী কণ্ঠস্বর আরও উচ্চকিত হয়ে উঠছে। প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কি কেবল অর্থনৈতিক সীমান্তে আটকে থাকবে, নাকি ধীরে ধীরে ছড়িয়ে পড়বে রণাঙ্গনে? ভূমধ্য সাগরের ঢেউয়ের মতোই অনিশ্চিত উত্তর। তবে নিশ্চিত একটাই, ইসরায়েলের জন্য তুরস্ক আজ এক অটল দেয়াল, এক জ্বলন্ত মশাল। আর গাজার মানুষের চোখে তুরস্ক হয়ে উঠছে আশার প্রতীক, প্রতিরোধের নাম। ইরাকের বজ্রকণ্ঠ। আমেরিকার দিন শেষ। রাতের বাগদাদ। টাইগ্রিস নদীর উপর দিয়ে বইছে হালকা বাতাস, কিন্তু সেই প্রশান্তির আড়ালে জ্বলছে ঝড়। 2 দশক ধরে ইরাকের বুকে দাঁড়িয়ে থাকা মার্কিন সেনা ঘাঁটি আইন আল আসাদ আজ যেন অস্থির। কারণ নীরবতা ভেঙে ইরাক এবার মুখ খুলেছে, আর নয় আমেরিকা। 2003 সালে সাদ্দাম সরকারের পতনের পর থেকেই ইরাকে প্রভাব বিস্তার করে যুক্তরাষ্ট্র। সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর সবখানেই মার্কিন উপস্থিতি। আর ইরাককে বানিয়েছে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই চালানো হয়েছে ড্রোন হামলা, বিমান হামলা, এমনকি গোটা মধ্যপ্রাচ্যে তাণ্ডব। এতদিন বাগদাদ চুপ ছিল, কিন্তু এখন আর নয়। ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি তানসিকিয়া ঘোষণা করেছে, দেশের ভূখণ্ডে আর কোনো বিদেশি প্রভাব মেনে নেওয়া হবে না। তাদের ভাষায়, আমেরিকা ও তার সহযোগীরা এই অঞ্চলকে লক্ষ্য বানাতে চায়, কিন্তু সেটি কিছুতেই হতে দেবে না ইরাক। তারা আরও স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্র কেবল অসভ্যতার প্রতীক। তাদের প্রতিশ্রুতি মূল্যহীন, পদক্ষেপগুলো আসলে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসাইন আলাউই ঘোষণা দেন, আগামী সেপ্টেম্বরে শেষ হবে আন্তর্জাতিক জোটের 22 বছরের মিশন। আইন আল আসাদ সহ সব মার্কিন ঘাঁটি খালি হবে। শোনা যাচ্ছে কিছু কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে, তবে এখনও মার্কিন সেনারা অবস্থান করছে। এ নিয়ে দেশ জুড়ে উত্তেজনা চরমে। ঠিক এমন সময়ে বাগদাদ সফরে গিয়েছিলেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি।
সেখানে ইরাকের সঙ্গে নতুন এক নিরাপত্তা চুক্তি সই হয়েছে। সীমান্ত রক্ষা ও নিরাপত্তা জোরদারে দুই দেশ একসাথে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এটাই আসল মোড়, কারণ ইরাকের এই দৃঢ় অবস্থানের পেছনে রয়েছে ইরানের শক্তির প্রভাব। ইরান শুধু আঞ্চলিক রাজনীতির অংশ নয়, বরং প্রতিরোধের এক প্রতীক। ড্রোন, ক্ষেপণাস্ত্র, সামরিক অভিজ্ঞতা সবকিছু নিয়েই তারা এখন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে এক অদৃশ্য ঢাল। বাগদাদ জানে তেহরান পাশে থাকলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন আর আগের মতো সহজ হবে না। কল্পনা করুন, মধ্যরাতের আইন আল আসাদ ঘাঁটি, আমেরিকার সৈন্যরা ব্যস্ত মালপত্র গুছাতে। দূরে ইরাকি যোদ্ধাদের চোখে ভেসে ওঠে নতুন ভোরের প্রতিশ্রুতি। কেউ কেউ চিৎকার করে বলছে এবার সার্বভৌমত্ব ফিরছে ইরাকে। টাইগ্রিস নদীর ধারে এক বৃদ্ধ চুপচাপ দাঁড়িয়ে থাকে আকাশের দিকে। তার চোখে ভেসে ওঠে স্মৃতি, যখন আমেরিকার ট্যাঙ্ক ঢুকেছিল বাগদাদে। আজ তিনি হাসেন, ফিসফিস করে বলেন, প্রতিরোধ কখনো মরে না, আমেরিকা যাবে, আমরা থাকব। মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টাচ্ছে। ইরাকের গর্জন আর ইরানের শক্তি মিলিয়ে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। মার্কিন যুক্তরাষ্ট্রের 2 দশকের দাপট এখন কাঁপছে বাগদাদের বজ্রকণ্ঠে। প্রশ্ন একটাই, সেপ্টেম্বরে কি সত্যিই আইন আল আসাদ খালি হবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় সংঘর্ষের প্রস্তাবনা? রাতের আকাশে এখনো যেন ভেসে আছে সেই দগ্ধ ধোঁয়া। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ শেষ হলেও এর প্রতিধ্বনি থামেনি। আর যুদ্ধের পরপরই ইরান ছুঁড়ে দিয়েছে এমন এক ঘোষণা যা শুনে শত্রুপক্ষের চোখে ঘুম নেই। তেহরান বলছে, আমাদের আসল ক্ষেপণাস্ত্র এখনও প্রকাশ্যে আসেনি। যুগের পর যুগ ধরে ইরান গড়ে তুলেছে বিশাল মিসাইল ভান্ডার। শুধু সঞ্চয় নয়, প্রয়োজনে তার শক্তির স্বাক্ষরও রেখেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। আয়রন ডোমের গর্ব, সেগুলো মুখ থুবড়ে পড়েছিল ইরানি আঘাতে। কিন্তু এবার ঘোষণা আরও ভয়ানক। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন দেশের সীমান্ত ছাড়িয়ে 50টিরও বেশি দেশে পৌঁছে গেছে। তার কথায় এগুলো কেবল আগের যুদ্ধের মিসাইল নয়, বরং তার চেয়েও বহুগুণ শক্তিশালী ও আধুনিক। এখানেই রহস্য। নাসিরজাদে ইচ্ছে করেই সবকিছু খোলাসা করেননি। তিনি শুধু বললেন, যদি শত্রুপক্ষ আবার আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে আমরা নতুন অস্ত্রগুলো ব্যবহার করব। এর মানে যুদ্ধক্ষেত্রে এখনো ইরানের ভান্ডারের আসল অস্ত্রের দেখা মেলেনি। বিশ্ব তাই আজ কল্পনা করছে সেই লুকানো শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। অবাক করা তথ্য দিচ্ছে আল মায়াদিন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলো আসলে বহু বছর আগের তৈরি। পুরনো অস্ত্র দিয়ে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে তেহরান এমন তাণ্ডব চালিয়েছে যে প্রতিপক্ষ পর্যদস্ত হয়ে পড়েছিল। অথচ প্রতিরক্ষা শিল্পে ইরান এখন আরও আধুনিক, আরও উন্নত প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে। কল্পনা করা যায়, যদি পুরনো অস্ত্রেই ইসরায়েলকে মাথা নিচু করতে হয়, তবে নতুন অস্ত্র ময়দানে নামলে কি হবে। যুদ্ধের অর্থনৈতিক হিসাবও চোখ খুলে দেওয়ার মতো। ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের পাল্টা হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $5 বিলিয়ন। তবুও ব্যর্থ হয়েছে তাদের আয়রন ডোম। আছড়ে পড়েছে খাইবার শেকান, হাজ কাশেমের মতো ক্ষেপণাস্ত্র অধিকৃত ভূখণ্ডের দিকে। প্রতিটি বিস্ফোরণ যেন এক একটি ঘোষণা, ইরানকে থামানো যাবে না। যুদ্ধের সময় যে মিসাইল ব্যবহৃত হয়েছে সেগুলো ছিল কেবল আইসবার্গের চূড়া। এর নিচে লুকিয়ে আছে ইরানের আসল শক্তি, যে অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি। প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদের ইঙ্গিত তাই শুধু হুমকি নয়, বরং এক শীতল বার্তা। পরবর্তী সংঘাতে শত্রুর সামনে দাঁড়াবে এমন এক ঝড় যা তারা আগে কখনো দেখেনি। আজ ইরানের বার্তা স্পষ্ট। প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তাদের এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে তারা একাই প্রতিরোধের কেন্দ্র। শত্রুরা যতই লজিস্টিক দিক থেকে সহায়তা পাক, যতই গোয়েন্দা তথ্য ভাগ করুক, ইরানের মিসাইল শক্তির সামনে সবই তছনছ হয়ে যাবে। এ যেন এক সিনেমেটিক দৃশ্য। মঞ্চে দাঁড়িয়ে আছে খামেনির বাহিনী, হাতে অদেখা অস্ত্রের ভান্ডার, পেছনে জ্বলে ওঠা আগুনের রেখা, আর সামনে দাঁড়িয়ে থাকা শত্রুর বুক কাঁপছে, কারণ তারা জানে আসল খেলা এখনো শুরু হয়নি।
গাজার আকাশে আবারও ধোঁয়া, আবারও বিস্ফোরণ। ট্যাঙ্কের গর্জন থামাতে মাঠে নেমেছে ফিলিস্তিনের যোদ্ধারা। একদিকে ইসরায়েলের গিডিয়নের রব সামরিক অভিযান, অন্যদিকে হামাস ও ইসলামিক জিহাদের জোটবদ্ধ প্রতিরোধ। যুদ্ধ যেন দাবার খেলা, কিন্তু এখানে প্রতিটি চাল ধ্বংসের ছাপ রেখে যাচ্ছে। খান ইউনিসের মান এলাকা আল রান্তিসি মসজিদের আশেপাশে জড়ো হয়েছে ইসরায়েলি সেনা আর তাদের সাঁজোয়া গাড়ি। হঠাৎ বজ্রপাতের মতো গর্জে ওঠে মর্টার শেল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করল এটি তাদের আঘাত সঠিক নিশানায় পড়েছে শত্রুর কাঁধে। একই সময়ে আরেক ফ্রন্টে গাজা সিটির আল সুজাইয়া পাড়ার পূর্বে অন্ধকার গলি থেকে বেরিয়ে আসে আল কাসাম আর ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড। হাতে ট্যাঙ্ক বিরোধী রকেট বিস্ফোরণ। নিশানা করে তারা ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্ককে। মুহূর্তে আগুনে ঘিরে যায় যুদ্ধজান। সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে দুনিয়া জুড়ে। টুইস্টটা এখানে, শত্রুর চোখের সামনে থেকে প্রতিরোধ যোদ্ধারা চালাচ্ছে হামলা, তারপর অদৃশ্য হয়ে যাচ্ছে গাজার গলিপথে। 20 আগস্ট আরেকটি বড় অপারেশন চালায় আল কাসাম। এবার লক্ষ্য খান ইউনিসের দক্ষিণ পূর্বে সদ্য গড়ে তোলা ইসরায়েলি সামরিক ঘাঁটি। পদাতিক বাহিনী প্রায় 1 প্লাটুন যোদ্ধা ঝাঁপিয়ে পড়ে। তাদের হাতে ইয়াসিন 105 আরপিজি, শাওয়াজ বিস্ফোরক আর আইইডি। একের পর এক আঘাত করতে থাকে মেরকাভা ট্যাঙ্কের উপর। ধুলো, ধোঁয়া আর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা সীমান্ত। অন্যদিকে ইসরায়েল নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ঘোষণা করেছে গাজার দ্বিতীয় দখল অভিযান। 162তম ডিভিশন নামানো হয়েছে, 1,33,000 রিজার্ভ সৈন্যকে প্রস্তুত রেখেছে। প্রথম ধাপে দক্ষিণে তৈরি করা হবে তথাকথিত মানবিক অঞ্চল। বেসামরিকদের সরিয়ে নিয়ে শহরকে ঘেরাও করা হবে। এরপর ধাপে ধাপে বিমান হামলা, কামানের গোলা আর স্থল সেনার আগ্রাসনে গাজা সিটিকে পুরোপুরি কবজায় নেবে, এমনটাই দাবি করছে ইসরায়েলি সেনা। কিন্তু বাস্তবতা আলাদা ছবি আঁকছে। প্রতিটি অগ্রগতির পথে মর্টার শেল, বিস্ফোরণ আর ছায়ার মতো উপস্থিত ফিলিস্তিনি যোদ্ধারা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন গাজার সংকীর্ণ গলি আর গোপন সুড়ঙ্গের ভেতর যুদ্ধক্ষেত্র এমন জটিল যে শক্তিশালী সেনাও বারবার হোঁচট খাচ্ছে। দৃশ্যটা সিনেমার মতো। এক পাশে বিশ্বের অন্যতম আধুনিক সেনা, সাঁজোয়া ট্যাঙ্ক আর আকাশে ড্রোনের ঝড়। অন্য পাশে হাতে তৈরি বিস্ফোরক, মর্টার আর বীরত্বে ভর করে এগিয়ে চলা ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার আকাশে ভেসে ওঠে প্রতিরোধের প্রতীকী শব্দ। আমরা হার মানব না, ট্যাঙ্ক যত বড়ই হোক, আমাদের মাটিই আমাদের শক্তি। গাজার যুদ্ধ তাই শুধু দখল আর প্রতিরোধের লড়াই নয়, এটা শক্তির অসম লড়াই, যেখানে ছোট্ট শহরের যোদ্ধারা প্রতিবারই নতুন টুইস্ট এনে দিচ্ছে দুনিয়ার সামনে। রাতের অন্ধকারে ভারত মহাসাগর আর ওমান সাগরের বুক চিরে একের পর এক যুদ্ধ জাহাজ ভেসে উঠছে। আকাশে উঠছে যুদ্ধ বিমান, সমুদ্রতল থেকে উঁকি দিচ্ছে ডুবোজাহাজ। ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দিচ্ছে আগুনের রেখা, যেন সিনেমার দৃশ্য। কিন্তু এ সিনেমা নয়, এ বাস্তব। নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার 404। ইরানের বিশাল সামরিক মহড়া। যুদ্ধ শেষ হয়নি। ইসরায়েল আর আমেরিকার হামলার ক্ষত শুকানোর আগেই নতুন প্রস্তুতি নিচ্ছে ইরান। কারণ তেহরান জানে শত্রুর ষড়যন্ত্র থেমেনি। যে কোনো মুহূর্তে আবারও হামলা নামাতে পারে ইসরায়েল ও আমেরিকা। তাই বিশ্রামের সুযোগ নেই। হুমকি ঠেকাতে, আগ্রাসন ভাঙতে ইরান শান দিচ্ছে নিজের অস্ত্র ভাণ্ডারে। এই মহড়ায় শুধু অস্ত্র প্রদর্শনী নয়, যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, বিমান, এমনকি ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও অংশ নিয়েছে। উপকূল থেকে সমুদ্র পর্যন্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের নৌবাহিনী, আমরা প্রস্তুত। মুখপাত্র আব্বাস হাসানি জানিয়েছেন, মহড়ার আসল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ প্রস্তুতি আরও উন্নত করা এবং দেশীয় প্রযুক্তির শক্তিকে প্রমাণ করা। কিন্তু টুইস্ট এখানে। কয়েক মাস আগে ইসরায়েল আকস্মিক হামলা চালায় ইরানের পরমাণু স্থাপনায়। মার্কিন সাহায্যে ফোর্দোর পাহাড়ের নিচে থাকা বাংকার বোমার আঘাতও পড়েছিল। ক্ষয়ক্ষতি হয়েছিল বটে, কিন্তু ইরান আগেই সরিয়ে ফেলেছিল সবচেয়ে মূল্যবান ইউরেনিয়াম আর জরুরি যন্ত্রপাতি। তাই ধ্বংস হয়ে যায়নি তাদের স্বপ্ন। বিশ্লেষকদের মতে ইরানের বিজ্ঞানীরা চাইলে আড়ালে থেকেই পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা ধরে রেখেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গর্জে উঠেছেন, ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, হামলা আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হুমকি কি সত্যিই ইরানকে থামাতে পারবে?
ইরানের উত্তর স্পষ্ট। তাদের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় স্বার্থে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে দেশ, আর শত্রুর আগ্রাসনের জবাবে আসবে আরও কঠিন আঘাত। এই আত্মবিশ্বাস শুধু কথায় নয়, বাস্তবে। সাম্প্রতিক যুদ্ধেই দেখা গেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইসরায়েলের খরচ হয়েছে বিলিয়ন ডলার, তবু তারা ব্যর্থ হয়েছে। এবার তাই বার্তা আরও ভয়ানক। এই মহড়া শুধু রণকৌশল নয়, বরং ঘোষণা, যদি আবার আসো, এবার আরও বড় আঘাত পাবে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানকে আরও শক্ত করবে। যুদ্ধক্ষেত্রে একক শক্তির মতো উঠে দাঁড়াবে তেহরান। আমেরিকা ও ইসরায়েল বুঝতে পারছে, ক্ষেপণাস্ত্র দিয়ে ঘেরা এক অদৃশ্য ঢাল তৈরি করে ফেলেছে ইরান। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতো। সাগরের বুকে ইরানি যুদ্ধজাহাজগুলো দাঁড়িয়ে আছে, আকাশে ক্ষেপণাস্ত্রের আগুনের রেখা, আর পাহাড়ের নিচে গোপনে কাজ করছে বিজ্ঞানীরা। শত্রুর চোখ রাঙানি চলছে, কিন্তু তেহরানের উত্তর আরও স্পষ্ট, আরও শীতল। আমাদের থামাতে চাইলে যুদ্ধের ময়দানে এসো, আমরা প্রস্তুত। রাত গভীর। তেহরানের আকাশে ভেসে বেড়ায় নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে আছে গর্জন, এক অদম্য শক্তির গর্জন। ইরান বসে থাকে না, তেহরান কখনো ঘুমিয়ে পড়ে না। যেখানে অন্যরা হোঁচট খায়, ইরান সেখান থেকেই ঘুরে দাঁড়ায়। আমেরিকার ভয়ঙ্কর নিষেধাজ্ঞা, ইসরায়েলের হামলার হুমকি, চারদিক থেকে চাপ, কিন্তু ইরান যেন এক যুদ্ধজাহাজ, যত আঘাত পায় ততই নতুন করে জেগে ওঠে। এবার প্রশ্ন উঠেছে, চীন কি ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি দেবে, সহযোগিতা নাকি মরীচিকা? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম, শিগগিরই ইরানের হাতে চলে আসবে চীনা যুদ্ধবিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শোনা যায়, আকাশে মিসাইল ঠেকাবে বেইজিংয়ের তৈরি আধুনিক প্রযুক্তি, কিন্তু বিশেষজ্ঞদের কণ্ঠ ভিন্ন। ব্রিটেনের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আবু দু স্পষ্টই বললেন, চীনের এমন সরাসরি সহায়তা পাওয়া এখনই সম্ভব নয়। তবে তিনি আরেক ইঙ্গিতও দিলেন, ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রযুক্তির মতো খাতে গোপন সহায়তা মিলতে পারে। যন্ত্রাংশ, সফটওয়্যার কিংবা দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, এসব জিনিসের অদৃশ্য পথ হয়তো খোলা আছে। প্রকাশ্যে না হলেও পর্দার আড়ালে সহযোগিতা চালু থাকতে পারে। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক নাদিমি স্মরণ করিয়ে দিলেন অতীত। চীন কখনো সরাসরি বড় আকারে অস্ত্র দেয়নি, দিয়েছে আংশিক প্রযুক্তি, যেমন ক্রুজ ক্ষেপণাস্ত্রের কিছু অংশ বা নেভিগেশনের কিছু সিস্টেম। কিন্তু সেই সহযোগিতাও ছিল খণ্ডিত, অসম্পূর্ণ। তাই বাধ্য হয়ে ইরান নিজস্ব গবেষণা আর রিজার্ভ ইঞ্জিনিয়ারিংয়ের পথে এগিয়েছে। নাদিমির মতে, আধুনিক যুদ্ধবিমান বা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ এতে চীনকে মুখোমুখি হতে হবে পশ্চিমা সমালোচনা আর নিষেধাজ্ঞার। এত বড় ঝুঁকি নেবে কেন বেইজিং? তবে একটি সম্ভাবনা রয়ে গেছে, সরাসরি অস্ত্র না দিয়ে চীন হয়তো ইরানকে দেবে সীমিত সুবিধা, যেমন বেইদু স্যাটেলাইট নেভিগেশনের সামরিক সংকেত ব্যবহার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দরকারি সফটওয়্যার। এগুলো হয়তো শিরোনামে আসবে না, কিন্তু কার্যকরভাবে ইরানের শক্তি বাড়িয়ে তুলবে। শক্তি লুকিয়ে আছে নিজের ভেতরে, বাইরের সাহায্য সীমিত, কিন্তু ইরান জানে আসল ভরসা নিজের কৌশল আর বুদ্ধিমত্তা। যতবার থামানো হয়েছে, ততবার তারা নতুন প্রযুক্তি গড়ে তুলেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট সবই একসময় কেবল স্বপ্ন ছিল, আজ তা বাস্তব। আন্তর্জাতিক মঞ্চে ইরান চীন সম্পর্ক যেন নাটকের মতো, সামনে হাসি, হাত মেলানো, বাণিজ্যের রঙিন ছবি, কিন্তু আড়ালে চলে ভিন্ন খেলা, গোপন যন্ত্রাংশ, লুকোনো সফটওয়্যার, অঘোষিত সমঝোতা। সবকিছু প্রকাশ্যে আসে না, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে। তাহলে কি ইরান শিগগিরই চীনের হাত ধরে আকাশে আধিপত্য করবে? উত্তর সহজ নয়। বড় অস্ত্র হয়তো আসবে না, কিন্তু যা আসবে তাই যথেষ্ট ইরানকে আরও শক্তিশালী করার জন্য। কারণ ইরানের শক্তি শুধু প্রযুক্তিতে নয়, শক্তি আছে তাদের ধৈর্যে, প্রতিরোধে আর ঘুরে দাঁড়াবার অদম্য ইচ্ছায়। চীনের সীমান্ত থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে পাহাড়ি উপত্যকার ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, উত্তর কোরিয়ার সিংপুং ডং ক্ষেপণাস্ত্র ঘাঁটি। নামটি উচ্চারণে সাধারণ মনে হলেও এর ভেতর লুকিয়ে আছে এমন এক শক্তি যা এক নিমিষেই পূর্ব এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
স্যাটেলাইট চিত্র, উত্তর কোরিয়ার পালিয়ে আসা শরণার্থীর সাক্ষ্য আর গোপন নথি বিশ্লেষণ করে তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে এই ঘাঁটিতে মজুদ থাকতে পারে 9টি পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ICBM এবং তাদের মোবাইল লঞ্চার। ঘাঁটিটি চীনের সীমান্তে এত কাছাকাছি যে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ সরাসরি আঘাত হানার আগে হাজারবার ভেবে দেখতে বাধ্য হবে, কারণ সামান্য ভুলে যদি বিস্ফোরণ চীনের ভেতরে ছড়িয়ে পড়ে তবে সেটি পুরো এশিয়ার জন্য বিপর্যয় ডেকে আনবে। ঘাঁটির অবস্থান যেন সিনেমার এক লুকোনো সেট, 22 বর্গ কিলোমিটার জুড়ে, যা আকারে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বড়। 2004 সালে শুরু হওয়া এই ঘাঁটির নির্মাণ কাজ 2014 সালের মধ্যেই সম্পূর্ণ কার্যকর হয়। তারপর থেকে উত্তর কোরিয়া নিয়মিত এটি রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ঘাঁটিতে হাওয়াসং 15 বা হাওয়াসং 18 এর মতো দীর্ঘ পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। এগুলো যুক্তরাষ্ট্রের যে কোনো প্রান্তে আঘাত হানার মতো সক্ষমতা রাখে। ট্রান্সপোর্টার লঞ্চারের সাহায্যে ক্ষেপণাস্ত্র মুহূর্তেই নিক্ষেপ করা সম্ভব, আবার যুদ্ধের সময় দ্রুত অন্যত্র সরিয়েও ফেলা যাবে। এখানে নাটকীয় মোড় ঘোরে রাশিয়ার প্রসঙ্গে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে উত্তর কোরিয়া মস্কোর সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে। খবর আছে রাশিয়ার জন্য সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং। বিনিময়ে রাশিয়া তাদের আধুনিক প্রযুক্তি ও অস্ত্র সরবরাহ করতে পারে, যা আরও ভয়ঙ্কর করে তুলবে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি। প্রশ্ন হচ্ছে, এই ঘাঁটি কেবল যুক্তরাষ্ট্রকেই টার্গেট করছে নাকি পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর ওপরও এক ছায়া ফেলে রেখেছে? দক্ষিণ কোরিয়ার সিউলের একজন অধ্যাপক মন্তব্য করেছেন, চীনের এত কাছে ঘাঁটি বানিয়ে উত্তর কোরিয়া আসলে এক ধরনের ঢাল বানিয়েছে। যদি কেউ হামলা করে চীন কিভাবে প্রতিক্রিয়া দেবে সেই অনিশ্চয়তাকে কাজে লাগাতে চাইছে তারা। উত্তর কোরিয়ার হাতে আছে প্রায় 40 থেকে 50টি পারমাণবিক ওয়ারহেড। এগুলো বহন করতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, অর্থাৎ কিম জং উনের এক নির্দেশে কয়েক হাজার কিলোমিটার দূরে আগুন ঝরে পড়তে পারে। চীনের সীমান্ত ঘেঁষা এক অচেনা উপত্যকা, চারদিকে পাহাড়, ভিতরে লুকানো বিশাল আকারের সামরিক কমপ্লেক্স। পৃথিবীর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র থেকেও লুকানো নেই এই খবর, কিন্তু কিছু করার সাহস করছে না কেউ। কারণ উত্তর কোরিয়া জানে ভয়ই তাদের আসল অস্ত্র, আর সেই ভয়কে ঢাল বানিয়ে তারা দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় শক্তির সামনে। জর্ডানের গর্জন, ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঝড়ের আভাস। ভূমধ্যসাগরের বাতাস হঠাৎই যেন দিক বদল করেছে। এতদিন ফিলিস্তিনের কান্না, গাজার ধ্বংসযজ্ঞ, পশ্চিম তীরের হাহাকার, সবকিছুর মাঝে নীরব ছিল প্রতিবেশী রাষ্ট্রগুলো। কিন্তু এবার আর নীরবতা নয়, এবার মঞ্চে উঠেছে জর্ডান। নেতানিয়াহু গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করলেন, আর তার ঠিক পরেই জর্ডান ঘোষণা দিল যুদ্ধের প্রস্তুতির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে মানচিত্র প্রকাশ করেছেন তা যেন আগুনে ঘি ঢালার মতো। সেই মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবাননকে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে কথিত গ্রেটার ইসরায়েল। ফিলিস্তিনিরা ক্ষুব্ধ, আরব দুনিয়াও ক্ষুব্ধ, তবে সবচেয়ে তেতে উঠেছে জর্ডান। রাজধানী আম্মান থেকে জারি হলো এক ঐতিহাসিক ঘোষণা। 3 দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা জাতীয় সামরিক পরিষেবা কর্মসূচি আবার চালু করছে জর্ডান। সিনেমার মতো দৃশ্য কল্পনা করুন, একদল তরুণ, চোখে আগুন, হাতে পতাকা, সামনে দাঁড়িয়ে আছেন যুবরাজ হোসেন বিন আবদুল্লাহ। তিনি বললেন, দেশের প্রতিটি তরুণকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এই এক লাইনেই জর্ডানের ভবিষ্যৎ বদলে গেল। 1990-এর দশক পর্যন্ত 18 থেকে 40 বছরের প্রত্যেক পুরুষের জন্য সেনাবাহিনীতে 2 বছর কাজ করা বাধ্যতামূলক ছিল। পরে এই নীতি শিথিল হয়, সীমিত প্রশিক্ষণ চালু থাকে। কিন্তু এখন আবার শুরু হচ্ছে পূর্ণাঙ্গ সামরিক কর্মসূচি। আগামী বছর জানুয়ারি থেকে 2007 সালে জন্ম নেওয়া ছেলেরা যখন 18 পেরোবে তখনই শুরু হবে এই নতুন অধ্যায়। প্রথম পর্যায়ে যোগ দেবে 6000 তরুণ, দ্রুত সেই সংখ্যা বাড়বে 10,000-এ। এক প্রজন্ম গড়ে উঠবে যুদ্ধের জন্য, দেশের প্রতিরক্ষার জন্য। জর্ডানের এই সিদ্ধান্ত কেবল সামরিক নয়, এটি রাজনৈতিকও। সিরিয়ার ভেতরে অস্থিরতা, গৃহযুদ্ধের সম্ভাবনা, ফিলিস্তিনিদের জোর করে বিতাড়ন, গাজায় হত্যাযজ্ঞ, সব মিলিয়ে জর্ডান এখন দ্বিগুণ হুমকির মুখে। একদিকে বাইরের হানা, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার আশঙ্কা। ঠিক এই মুহূর্তে গ্রেটার ইসরায়েলের মানচিত্রে জর্ডানকে অন্তর্ভুক্ত করে নেতানিয়াহু দিলেন চরম বার্তা।
আর সেই বার্তার জবাবই যেন এসেছে আম্মান থেকে। আমরা প্রস্তুত, আমরা এক, আমরা লড়ব। বিশ্লেষকরা বলছেন, জর্ডানের এই কর্মসূচি শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করবে না, তরুণদের ভেতরও এক নতুন পরিচয় গড়ে তুলবে। শৃঙ্খলা, চরিত্র এবং সবচেয়ে বড় কথা, দেশের প্রতি অবিচল আনুগত্য। জর্ডান হয়তো বড় শক্তি নয়, না আছে পারমাণবিক অস্ত্র, না আছে বিশ্বশক্তির মতো মহাকাশ প্রযুক্তি, কিন্তু আছে এক অমূল্য সম্পদ, ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম। যুবরাজ হোসেন বিন আবদুল্লাহর নেতৃত্বে সেই প্রজন্ম এখন জেগে উঠছে। চিত্রনাট্য যেন লেখা হয়ে গেছে। একপাশে দখলদার ইসরায়েল, গ্রেটার ইসরায়েলের বিভীষিকাময় স্বপ্ন নিয়ে, অন্য পাশে ছোট্ট জর্ডান, কিন্তু বুক ভরা সাহস নিয়ে। মধ্যপ্রাচ্যের আকাশে প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকবে? সময়ই দেবে জবাব। কিন্তু ইতিহাসের পাতায় ইতিমধ্যেই লেখা হয়ে গেছে এক নতুন অধ্যায়। জর্ডান গর্জেছে। মহাকাশে ইরানের স্বপ্ন, শহীদ সোলাইমানি স্যাটেলাইটের অভিযান। রাতের আকাশে অসংখ্য তারা, কেউ তাকিয়ে দেখে শুধু আলো, কিন্তু ইরান, তারা দেখছে নিজের ভবিষ্যৎ। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার শিকলে বাঁধা ছিল দেশটি। আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্ররা ভাবছিল ইরানকে চিরকাল প্রযুক্তির দৌড়ে পিছিয়ে রাখা যাবে, কিন্তু ইতিহাস প্রমাণ করে ইরান কখনো থামে না। এই দেশ বারবার ভাঙা শিকলকে অস্ত্র বানিয়ে দাঁড়িয়েছে আরও শক্ত হয়ে। শত্রুর চোখের সামনে দিয়ে ইরান এবার ছুটছে মহাকাশ জয়ের পথে। তেহরান ঘোষণা করেছে এক অভূতপূর্ব উদ্যোগ, শহীদ সোলাইমানি স্যাটেলাইট প্রকল্প। শুধু একটি বা দুটি নয়, একসাথে 20টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা। এই মিশন শুরু হবে 2026 সালের মার্চের মধ্যে। এমন সাহসী ঘোষণা শুনে দুনিয়া হতভম্ব। প্রযুক্তির মঞ্চে এটা কেবল এক ধাপ নয়, বরং এক লাফে শীর্ষে ওঠার ঘোষণা। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি জানালেন, এই স্যাটেলাইটগুলো হবে দেশের প্রথম ন্যারো ব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশন। এর মানে ইরানের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, প্রতিটি কোণায় পৌঁছে যাবে যোগাযোগ ব্যবস্থা। ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ইলেকট্রনিক ডিভাইস একে অপরের সঙ্গে যুক্ত হবে। স্মার্ট শহর, স্মার্ট কৃষি, এমনকি সামরিক প্রযুক্তিও নতুন রূপ নেবে। আর সবটাই তৈরি হচ্ছে নিজস্ব প্রযুক্তি দিয়ে, কোনো বিদেশি ভরসা নয়। ইরানের বিজ্ঞানীরা নিজের হাতেই গড়ছেন যন্ত্রাংশ, নিজেরাই স্থাপন করবেন কক্ষপথে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলেমিশে এগিয়ে নিচ্ছে প্রকল্প। একসময় যে আকাশ ছোঁয়া ছিল স্বপ্ন, আজ সেখানে উঠছে ইরানের নিজস্ব স্যাটেলাইট। যেখানে পশ্চিমা শক্তি চাইতো ইরানকে চিরকাল নিচে আটকে রাখতে, সেখানে ইরান এখন উঠছে মহাকাশের সিঁড়ি বেয়ে। তবে স্বীকার করতে হচ্ছে, এটা সহজ পথ নয়। সালারি সতর্ক করে দিয়েছেন, প্রযুক্তিগত জটিলতায় কিছুটা দেরি হতে পারে, কিন্তু তিনি আবারও নিশ্চিত করেছেন অগ্রগতি আসার চেয়েও ভালো। ভাবুন একবার, 20টি স্যাটেলাইট একই প্রকল্পে, এমনকি প্রযুক্তি দানব আমেরিকা কিংবা ইসরায়েলও এই মুহূর্তে ইরানের মতো সাহসী ঘোষণা দেয়নি। আর ইরান নিষেধাজ্ঞার অন্ধকার ভেদ করে গড়ছে এক নতুন দিগন্ত। এ যেন সিনেমার চূড়ান্ত টুইস্ট, যেখানে ভিলেন ভেবেছিল নায়ক আর উঠতে পারবে না, ঠিক তখনই নায়ক উঠে দাঁড়ায় আকাশের বুক ছিঁড়ে নিজের পতাকা গাড়তে। আজকের বাস্তবতাও তাই। ইরান মহাকাশে শুধু স্যাটেলাইট পাঠাচ্ছে না, পাঠাচ্ছে এক বার্তা, আমাদের থামানো যাবে না, শিকল ভাঙা আমাদের অভ্যাস, আকাশ এখন আমাদের। প্রশ্ন শুধু একটাই, এই স্যাটেলাইট কনস্টেলেশন কি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে? উত্তর লুকিয়ে আছে সেই আকাশে, যেখানে ইতিমধ্যেই জ্বলজ্বল করছে ইরানের শহীদ সোলাইমানি স্যাটেলাইটের স্বপ্ন। মাউন্ট হারমোনি বিস্ফোরণ, ইসরায়েলের ঘুম ভাঙল। দক্ষিণ সিরিয়ার পাহাড়ি অঞ্চলে মাউন্ট হারমোনের ঢালুতে একটি বিস্ফোরণ ঘিরে উঠল শীতল ধোঁয়া আর আতঙ্ক। সীমারেখার নীরবতা মুহূর্তেই কেটে গেল। 7 ইসরায়েলি সৈন্য আহত, 4 জন গুরুতর। সৈন্যরা যে অস্ত্র ব্যবহার করছিলেন তা পুরনো সিরিয়ার, যুদ্ধের ছায়া ফেলে যাওয়া। একটি ভুল নাড়াচাড়া আর বিস্ফোরণ, মুহূর্তে রক্ত আর ধোঁয়া মিলিয়ে গেল। আহতদের তড়িঘড়ি সাফেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে একটি রিজার্ভ ইউনিটের মধ্যে। এরা সীমান্ত রক্ষায় নয়, বরং অপারেশনাল প্রস্তুতিতে নিযুক্ত।
কিন্তু পুরনো অস্ত্রের ব্যবহার একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছে তাদের। ইসরায়েল আর সিরিয়ার মধ্যে সম্পর্ক বর্তমানে নতুন দিকে ঝুঁকছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি প্যারিসে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। প্রথমবারের মতো দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ও দক্ষিণ সিরিয়ার শান্তি নিয়ে গোপন ফাইলগুলোর আলোচনা শুরু হয়েছে। কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। দক্ষিণ সিরিয়ার কুনেত্রা ও দারা প্রদেশ জুড়ে ইসরায়েলি সেনারা সীমান্ত লঙ্ঘন চালিয়ে যাচ্ছে, বাড়িঘরে হানা দিচ্ছে, চেকপয়েন্ট স্থাপন করছে এবং প্রায়শই বাড়ি ধ্বংস করছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় ৫ অগস্ট আল কাহতানিয়া গ্রামে ২টি বাড়ি ধ্বংস করা হয়েছে। অভিযোগ, এই বাড়িগুলো ইসরায়েলি সামরিক অবস্থানের কাছাকাছি। পাহাড়ি ঢালুতে সূর্য অস্তাচলে, একদিকে ধোঁয়া আর ধ্বংস, দূরে সৈন্যরা আহতদের জন্য লড়ছে, আর আকাশের ওপরে শান্তির বার্তা। কিন্তু ভীতি ঘিরে রেখেছে সীমান্তকে। ইসরায়েল প্রায় ২ বছর ধরে উম্মুল আজম গ্রাম থেকে আল কাহতানিয়া ও আল হামিদিয়া হয়ে হারমোনির ঢাল পর্যন্ত সামরিক স্থাপনাগুলো স্থাপন করেছে। গত বছরের শেষের দিকে আসাদ সরকারের পতনের পর তারা দক্ষিণ সিরিয়ায় দখল প্রসারিত করেছে। যদিও বৈঠক শুরু হয়েছে বিস্ফোরণ দেখালো সীমান্তে শান্তি কেবল কাগজে। পুরনো অস্ত্র, অনিয়ন্ত্রিত আগুন এবং সীমান্তের উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। এই মুহূর্তে দক্ষিণ সিরিয়ার পাহাড়ি ঢালুতে নীরবতা নেই। প্রতিটি ঝাঁকুনি, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দ মুহূর্তে ইতিহাসের সাক্ষী। ইসরায়েলি সৈন্যদের জন্য সীমান্ত শুধুই কৌশল নয়, জীবন আর মৃত্যুর খেলা। গাজায় প্রায় ২ বছর ধরে গণহত্যা চালিয়ে যাওয়া ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই অগ্রগতি খুব নিবিড়ভাবে নজর রাখছিল। ড্রুজ সম্প্রদায়ের নেতাদের ব্যবহার করে সিরিয়াকে আরও অস্থিতিশীল করতে চাইছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের প্রধান লক্ষ্য হল সিরিয়ার নতুন প্রশাসন যাতে নিজেদের সংহত করতে না পারে সেটা ঠেকানো। এটাকে ইসরায়েল হুমকি হিসেবে দেখে, বিশেষ করে যখন সিরিয়ার সরকার তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। বিশ্ব রাজনীতিতে নতুন সংকট, অস্ট্রেলিয়া বনাম ইসরায়েল। জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প যেন বিশ্বকে এক অশান্তির ঘূর্ণিঝড়ে ফেলেছেন। যুদ্ধ, সংঘাত, বাণিজ্য যুদ্ধ, সব মিলিয়ে বিশ্ব নাজেহাল। কিন্তু এবার অন্যরকম উত্তেজনা। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়া ও ইসরায়েল এখন প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে। যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক মঞ্চে। হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের স্বার্থকে ঘিরে শুরু হয়েছে কথার লড়াই। ট্রাম্প হয়তো ভাবতে পারেননি তার ঘনিষ্ঠ মিত্ররা একে অপরকে ঠেস দিতে পারে। এবার বিশ্বের নজর কেন্দ্রীভূত, যেখানে সামরিক শক্তি নয়, কূটনীতির ধনুক ছোড়ার যুদ্ধ। যুক্তরাষ্ট্র চীনের উত্থান এবং সামরিক অগ্রগতি ঠেকাতে নিজের ঘনিষ্ঠ মিত্রদের নিয়ে জোট করেছে। জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অস্ট্রেলিয়া, যার কৌশলগত গুরুত্ব অপরিসীম। মার্কিন দৃষ্টি মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের চোখে দেখে। ইসরায়েলকে সবসময় পাশে দাঁড়াতে ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের অস্তিত্ব, অস্ত্র এবং আমেরিকার জনগণের টাকায় কেনা অস্ত্র সবই এই অঞ্চলে টিকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু হঠাৎ করে সেই ইসরায়েলের অস্তিত্বের উপর হুমকি হিসেবে আবির্ভূত হয় অস্ট্রেলিয়া। ক্যানবেরা ঘোষণা দেয় সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, রাষ্ট্রভিত্তিক সমাধানে মানবতার সেরা আশা। এই ঘোষণা মধ্যপ্রাচ্যের সহিংসতার চক্রকে নতুন মোড়ে নিয়ে যায়। নেতানিয়াহুর প্রতিক্রিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়াকে বিদ্ধ করতে শুরু করেন। অ্যান্থনি আলবানিজকে দুর্বল বলার পাশাপাশি ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগও তোলেন। তবে এই জোরালো আক্রমণ অস্ট্রেলিয়াকে দমাতে পারেনি। অস্ট্রেলিয়ার জবাব। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বুর্ক বলেন, কতজনকে উড়িয়ে দেওয়া হয়েছে, কতজন শিশুকে অভুক্ত রাখা হয়েছে, সবই অস্বীকারযোগ্য। তিনি দৃঢ়ভাবে বলেছেন, শক্তিমত্তা নির্ভর করে না। গাজার উপর ইসরায়েলের অভিযান, যেখানে অকথিত নিরপরাধ নারী ও শিশু মারা গেছে, তা বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্তকে আরও যৌক্তিক করেছে। কূটনৈতিক সভার কক্ষ, চিমনি ধোঁয়া।
নেতানিয়াহু এবং আলবানিসের চোখে আগুন, পত্রপত্রিকা, টিভির ক্যামেরা, বিশ্ব জুড়ে উত্তেজনা। মঞ্চে যুদ্ধ নয়, কথার লড়াই, কিন্তু ক্ষুদ্র মুহূর্তেও মানবতার রক্তক্ষয়, দৃশ্যের ছায়া। এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব দেখছে কেন অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, কেন ইসরায়েল এত রেগে গেছে। ট্রাম্পের বাণিজ্য ও সামরিক জোট নীতি এই সংঘাতে নতুন মোড় নিয়েছে। এবারের লড়াই প্রমাণ করে কখনো যুদ্ধক্ষেত্রেই নয়, কখনো কথার লড়াইয়েও বিশ্বের শক্তি এবং দুর্বলতার ছবি স্পষ্ট হয়ে ওঠে। অস্ট্রেলিয়ার সাহস, নেতানিয়াহুর প্রতিক্রিয়া, ট্রাম্পের কৌশল, সবই একত্রিত হয়ে বিশ্ব রাজনীতিকে অস্থির করে রেখেছে। কিন্তু প্রশ্ন অব্যাহত, ফিলিস্তিন স্বাধীনতা পাবে কিনা, মধ্যপ্রাচ্যের শান্তি স্থায়ী হবে কিনা, তা সময়ই দেখাবে। এই লড়াই কেবল রাষ্ট্রগুলো নয়, মানবতার লড়াই, যেখানে প্রতিটি পদক্ষেপের প্রভাব গভীর। লাতিন আমেরিকায় উত্তেজনা, ভেনেজুয়েলার প্রতিরোধের ঢেউ। দূর লাতিন আমেরিকার আকাশে এবার যুদ্ধের আগুন জ্বলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিনের শত্রু ভেনেজুয়েলাকে এবার সরাসরি টার্গেট করেছেন। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একেবারেই ভয় পাননি। মাদুরো ঘোষণা করেছেন ৪৫ লাখেরও বেশি সশস্ত্র মিলিশিয়ার সদস্য দেশকে রক্ষা করতে প্রস্তুত। এই বাহিনী তৈরি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ, এবং যদিও সরকারি হিসাব প্রায় ৫০ লাখ সদস্য দেখায়, বিশেষজ্ঞরা মনে করেন প্রকৃত সংখ্যা কম। তবে সংখ্যা কম হোক বা বেশি, মানসিকতা একটাই, আমাদের দেশ রক্ষা করতে আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মিসাইল সমৃদ্ধ ৩টি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ভেনেজুয়েলার উপকূলে। সঙ্গে আছে P-8 গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন এবং আরও কিছু সাধারণ যুদ্ধজাহাজ। সব মিলিয়ে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে প্রায় ৪,০০০ মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। এবার পরিস্থিতি যেন একেবারে সিনেমার পর্দার মতো উত্তেজনাপূর্ণ। কিন্তু মাদুরো একা নন, তার পেছনে দাঁড়িয়েছে শক্তিশালী বন্ধু ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপ সত্ত্বেও তেহরান কারাকাসকে সমর্থন দিয়ে যাচ্ছে। যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জামের এই বিতর্কের আড়ালে ইরান যেন বলছে, আমাদের বন্ধুকে একা ছাড়বেন না। অর্থনৈতিক চাপও অব্যাহত। ট্রাম্প ঘোষণা করেছেন, যে কোনো দেশ যদি ভেনেজুয়েলা থেকে তেল কিনে, তাদের উপর আরোপিত হবে ২৫% শুল্ক। সাথে আছে পুরস্কার বাড়ানো। মাদুরোকে গ্রেফতারের জন্য এখন $৫০ মিলিয়ন। মাদুরোকে বিশ্বের অন্যতম বৃহৎ মাদক কারবারি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এসব পদক্ষেপ যেন চাপ, হুমকি আর আর্থিক শাস্তি একসাথে। ক্যারিবীয় সমুদ্রপথে জাহাজ এগোচ্ছে, পাহাড়ের ঢালুতে মিলিশিয়ারা প্রস্তুত। নদী, সমুদ্র, আকাশ সবই যেন যুদ্ধের ফ্রেমে বন্দী। মাদুরো টেলিভিশনে মাতোরো ভাষণে বলেছেন, আমরা আমাদের সাগর, আকাশ ও ভূমি রক্ষা করব শেষ রক্তবিন্দু পর্যন্ত। এটা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, এখানে লড়াই মার্কিন সাম্রাজ্যবাদ বনাম ভেনেজুয়েলার প্রতিরোধ, এবং পাশে দাঁড়ানো শক্তিশালী মিত্র ইরান, যা সমীকরণে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, শুল্ক, পুরস্কার সবই চাপ, কিন্তু ভেনেজুয়েলার মনোবল অটুট। মিলিশিয়া প্রস্তুত, জনগণ দৃঢ়, এবং মাদুরো বার্তা দিয়েছেন, যুদ্ধ আসুক, আমরা আছি, এই দেশ রক্ষা করব, আর ইতিহাস আমাদের সাক্ষী। এবার ক্যারিবীয় সাগর কেবল নীল জল নয়, এটা সিনেমার মতো। এটা সিনেমার মতো লড়াইয়ের মঞ্চ, যেখানে নায়ক ও খলনায়কের রেখা অতি সূক্ষ্ম। শেষ দৃশ্য কি হবে, সময়ই তা লিখবে।